বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। লালমনিরহাট ৩ আসনে প্রার্থী পরিবর্তন করল জামাত ইসলাম। লালমনিরহাট ৩ সদর আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও লালমনিরহাট জেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করা হয়েছে। আজ জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে আলোরেখা দেখতে পাচ্ছি বললেন রুহুল কবির রিজভী। অনেক সংকট ও উদ্বিগ্নের মধ্যে আজ কিছুটা হলেও আলোরেখা দেখতে পারলাম, যেন তিনি অর্থাৎ খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেছেন। এদিকে টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালালো ডাকাত দল। টাঙ্গাইলের বাসাইলে একটি গরুবাহী ট্রাক ছিনতাইয়ের সময় পুলিশের ধা খেয়ে নিজেদের জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। আজ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায় তারা। জানাবো, পাকিস্তানের রাওয়ালপিন্ডির পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি। বেশ কিছুদিন আগে পাকিস্তানে নিরাপত্তার কথা বলে কারাগারে থাকা ইমরান খানকে তার সঙ্গে দেখা করতে দেয়নি তার পরিবারের লোকজনকে। এরপর থেকেই আফগানিস্তানে একটি ভুয়া নিউজ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে ইমরান খানকে নাকি কারাগারে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানের সাধারণ জনগণ অর্থাৎ যারা ইমরান খানের সমর্থক রয়েছে তারা ফুঁসে ওঠে এবং বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধার পর থেকেই পাকিস্তানে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে করে বিক্ষোভ দমন করা যায় এবং অবশেষে পাকিস্তানের ইমরান খানকে কারাগার থেকে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছে সরকার। জানা গেছে এখনও ইমরান খান জেলেই বন্দী রয়েছেন। তাকে হত্যা করার যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল ভারতীয় প্রোপাগান্ডা হিসেবে, সেটি মিথ্যা বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড। অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফাইড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে বলে নানা ধরনের তথ্য বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে তার এপিএস সাগর হোসেন। আজ সংবাদ সংস্থা ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাকডের তথ্য জানান তিনি। কিছুক্ষণ আগে ওই আইডি থেকে #রিজিগনেশন লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখতে পাচ্ছেন বলে জানিয়েছে তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। লালমনিরহাট ৩ আসনে প্রার্থী পরিবর্তন করল বাংলাদেশ জামাত ইসলাম। লালমনিরহাট ৩ সদর আসনে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করা হয়েছে। আজ জেলা কার্যালয়ে বাংলাদেশ জামাত ইসলাম লালমনিরহাট জেলা, সদর, উপজেলা এবং পৌরসভা দায়িত্বশীল ব্যক্তিরা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বলা হয়েছে অ্যাডভোকেট আবু তাহের তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে
করেন, পাশাপাশি তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। তাই তার মতো সৎ ও যোগ্য নেতৃত্বকে বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ করে এবং তাকেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া উচিত বলে বাংলাদেশ জামাত ইসলাম তাকেই মনোনয়ন দিয়েছে এবং তিনি বাংলাদেশটাকে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে অনেক সহায়তা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামে তার মতো দৃঢ় নেতৃত্বকে সমর্থন দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে তিনি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে তিনি তরুণ নেতৃত্বকে আরও সমৃদ্ধ করতে পারবেন। এজন্য তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তিকেই বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন দিয়েছে এবং তার মতো দৃঢ়চেতা একজন নেতৃত্ব আছে বলে বাংলাদেশ জামাত ইসলাম আজ ভরসা করতে পারছে এই আসনে। তিনি একাধারে একজন মার্জিত ব্যক্তি, নম্রভদ্র, সব দিকে তিনি গুণে গুণান্বিত। তার মতো ব্যক্তিত্বর কারণে বাংলাদেশ জামাত ইসলাম সমস্ত জায়গায় গর্ববোধ করতে পারে। তাই এই আসন থেকেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামাত ইসলামকে এই আসন থেকে বিজয়ী এনে দিতে পারেন এবং তিনি দলটির প্রতিটি নেতৃত্ববৃন্দকে সেভাবে সম্মান করছেন। বেগম জিয়াকে নিয়ে উৎকণ্ঠার মধ্যে আলোর রেখা দেখতে পাচ্ছি বললেন রিজভী। অনেক সংকট ও উদ্বিগ্নের মধ্যে আজ কিছুটা হলেও আলোর রেখা জানতে পারলাম যে তিনি খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীতে যুবদল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে এসব কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা মনে করেছিলাম তিনি হয়তো আর ফিরবেন না, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের থেকে তার অবস্থা কিছুটা হলেও ভালো হয়েছে, তার উন্নতির দিকে যাচ্ছে। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা মনে করি তার মতো একজন মহিয়সী নারী বাংলাদেশে এই মুহূর্তে খুবই বেশি প্রয়োজন। দীর্ঘদিন ধরে স্বৈরাচার এর অত্যাচারে তিনি নিষ্পেষিত হয়ে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখছেন। আমরা মনে করছি তিনি যে কোনো মুহূর্তে দেশে ফেরত আসবেন এবং তিনিও তাই বলেছেন। যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে যে কোনো সময় তারেক রহমান দেশে ফেরত আসতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশে ফেরত আসতে চায় এবং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যে যেন তিনি দেশে ফেরত আসতে পারেন, সেই ব্যাপারটি খুব দ্রুততার সঙ্গে আমরা জানতে পারি বলে মনে করছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেও তারা ধন্যবাদ জানিয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনরূপ সমস্যা তৈরি না হয়, সেজন্য আমরা সরকারকেও ধন্যবাদ জানাই। তিনি যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠানের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাতে বিশ্বাস রেখে আমরা কাজ করছি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতৃত্ববৃন্দ। তিনি বলেন, আমরা দেশটাকে সেভাবেই সাজাতে চাই এবং আমরা মনে করি যে দেশটাকে সেভাবেই এগিয়ে নিতে হবে। টাঙ্গাইলে পুলিশের ধাওয়ায় গাড়ি ফেলে পালালো ডাকাত দল। টাঙ্গাইলের বাসাইলে একটি গরুবাহী ট্রাক ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের ধাওয়ায় নিজেদের জিপ গাড়ি ফেলে পালিয়ে গেছে 6 থেকে 7 জনের সংঘবদ্ধ ডাকাত দল। আজ রাতে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব পৌলি নলগাইরা বাজারে গাড়িটি রেখে পালিয়ে যায় তারা। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে ডাকাত দলের জিপ গাড়িটি উদ্ধার করে বাসাইল থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাসাইল থানা পুলিশ। বাসাইল থানার কনস্টেবল নুরুল ইসলাম বলেছেন, সোমবার রাত 1:15টার দিকে ডিউটিরত অবস্থায় আমরা দ্রুতগামী একটি জিপ গাড়ি দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সেটি বাসাইল সড়কের 3 রাস্তার মোড় থেকে পাথরঘাটার দিকে চলে যায়। আমরা কিছু পিছু নিলে নলগাইরা বাজার এলাকায় গাড়িটি ফেলে তারা পালিয়ে যায়। বাসাইল থানার
ওসি জালাল উদ্দিন বলেছেন, ডাকাত দলের ফেলে যাওয়া জিপ গাড়িটি নলগাইরা বাজার থেকে বাসাইল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হবে। টাঙ্গাইল সদর থানায় গাড়িটি হস্তান্তর করা হবে। টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় আসলে ডাকাত দল গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করে। পরে দুই গরু ব্যবসায়ীকে তাদের জিপ গাড়িতে তুলে নেয়। আশিকপুরের কর্তব্যরত পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া দেয়। পরে দুই গরু ব্যবসায়ীকে রাস্তার পাশে ফেলে ডাকাত দল বাসাইলের দিকে পালিয়ে যায়। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পর এবার রাজধানী ইসলামাবাদেও ১৪৪ ধারা জারি করল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ঘোষিত বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডির পর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সকাল থেকেই শহরে সব ধরনের সভা সমাবেশ, র্যালি, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেছেন, কারা প্রশাসনের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের বিভিন্ন চেষ্টা লক্ষ্য করা গেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। জেলখানায় সাক্ষাৎ সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে কারা প্রশাসনের দায়িত্বে, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। ইমরান খানের দুই ছেলের ভিসা ইস্যু প্রসঙ্গে তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা প্রদান করা হবে। এছাড়াও তিনি সতর্ক করে বলেছেন, সন্ত্রাসীরা পরিচয় গোপন করে সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বা পিটিএর সঙ্গে কাজ করছে। আজকের পিটিআই ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সেখানে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি রেখেছেন। তারা মনে করছে যে ইমরান খানকে মূলত জেলখানায় হত্যা করা হয়েছে। এই ঘটনার পরই ইমরানের সমর্থকরা মূলত পাকিস্তানে ইমরান খানেরই সব থেকে বেশি সমর্থক রয়েছে, আর তারা রাস্তায় নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে পাকিস্তানের প্রধান শহর রাওয়ালপিন্ডি, এরপর পাকিস্তানের রাজধানীতে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেই ব্যাপারটি নিয়ে তারা ইতিমধ্যেই সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে পাকিস্তানে আসলে এই সমস্যা না হয়। তবে অবশেষে বর্তমান সরকার পাকিস্তানি ইমরান খানকে দেখানো হয়েছে যে কারাগারে তিনি জীবিত আছেন, যাতে করে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি কিছুটা হলেও প্রশমিত করা যায়। সেজন্য তারা ইমরান খানকে আজ দেখিয়েছে, যাতে করে দেশের মানুষ শান্ত হয়। মূলত আফগানিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম থেকে এই ভুয়া নিউজটি প্রকাশ করা হয়েছিল যে পাকিস্তানের কারাগারে ইমরান খানকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর থেকেই সাধারণ মানুষ রাস্তায় নামতে শুরু করে।